সবচেয়ে বিশাল আমেরিকান অস্ত্রগুলি একটা এবার আকাশ থেকেই নামিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্ক্রিনে যেটি আপনি দেখছেন সেটা হলো আমেরিকার KC-135 রিফ্লোয়েটিং এয়ারক্রাফট। এই বিশাল বিমানবন্দরটাকে ইরানের সীমান্তের কাছে ইরানের আকাশ সীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। আর ঘটনা এখানেই শেষ নয়, এই সময় তার সঙ্গে আরেকটি KC-135 বিমানটিও ছিল, যেটি কোনো মতে বেঁচে যায়, অল্পের জন্য বড় বিপদ এড়ায়। কিন্তু তবু এই ঘটনাটাকে এখন এই সংঘর্ষে আমেরিকার জন্য সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তবে আসল ঘটনা এখানে শেষ করা যায় না। আজকের দিনে আমেরিকা আরেকটা ভয়ঙ্কর বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেছে। কিভাবে? আসলে আমেরিকার সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী সামরিক সম্পদগুলির একটি USS আব্রাহাম লিঙ্কন অল্পের জন্য আক্রমণের হাত থেকে বেঁচে গেছে। আপনি স্ক্রিনে ছবিটি দেখতেই পাচ্ছেন। আমেরিকার সরকার এবং তার নিজের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইরানের একটি ছোট্ট বোট এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার একেবারে কাছাকাছি চলে এসেছিল। শুধু একবার নয়, বারবার চেষ্টা করা হয়েছিল এই ক্যারিয়ারের উপর হামলা চালানোর, কিন্তু ভাগ্য ভালো ছিল আমেরিকার। প্রতিটি চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর আমেরিকা বুঝতে পারে যে তাদের এত কাছাকাছি একটি ইরানি জাহাজ আক্রমণ চেষ্টা করেছিল। তারপরে তারা দ্রুত পদক্ষেপ নেয়। আমেরিকার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার পাঠায়, আর সেই হেলিকপ্টারগুলি থেকে অ্যান্টিশিপ মিসাইল ছুড়ে শেষ পর্যন্ত এই ইরানি ছোট্ট বোটটিকে ধ্বংস করে দেওয়া হয়। ইরান এখন হাজার হাজার বোট গোপন সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে রাখে, যেগুলির ভেতরে থাকে বিস্ফোরণ, কখনো আবার থাকে প্রচুর মিসাইল। আর হ্যাঁ, ঠিক এই ধরনের বোট ব্যবহার করে ইরান চেষ্টা করেছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কনকে আঘাত করার। সত্যি কথা বলতে, এই হামলার একটা চেষ্টাও যদি সফল হয়ে যেত, তাহলে সেটা আমেরিকার জন্য ভয়ঙ্কর বড় ধাক্কা হতো। কারণ এই জাহাজটা আসলে এতটা বিশাল এবং কতটা মূল্যবান সেটা অনেকেই কল্পনা করতে পারবেন না। আসলে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা এতটা বিশাল সেটা বুঝতে হলে একটা তুলনা করা দরকার। ধরুন, এশিয়ার দুই বড় শক্তি ভারত আর চীনের সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারের, যেমন চীন ফোজিয়ান আর ভারতের INS বিক্রান্ত। শক্তির দিক থেকে এগুলি নিজেদের দেশের গর্ব, কিন্তু অবাক করা বিষয় হলো USS আব্রাহাম লিঙ্কন আকারে এর থেকেও দ্বিগুণ বড়। হ্যাঁ, একেবারে ডাবল সাইজ। এই বিশাল যুদ্ধজাহাজ তৈরি করতে খরচ হয়েছে প্রায় 12 থেকে 14 মিলিয়ন ডলার। আর এত বড় কারণ হলো এটি সাধারণ জ্বালানিতে নয়, পারমাণবিক শক্তিতে চলে। অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ারেই এই দানবীয় জাহাজ সমুদ্রের বুকে রাজত্ব করে। তবে শুধু জাহাজটাই নয়, এর সঙ্গে থাকে এক পুরো ভাসমান যুদ্ধ বাহিনী। এই একটি এয়ারক্রাফট ক্যারিয়ার নিজের সঙ্গে সাধারণত অন্তত 50টি F-35 সেলফ ফাইটার জেট বহন করতে পারে। তার সঙ্গে থাকে প্রায় 50টি FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান। এতেই শেষ নয়, এর পাশাপাশি থাকে অসংখ্য হেলিকপ্টার আর ড্রোন, যাদের সম্মিলিত মূল্য কয়েক মিলিয়ন ডলারেরও কম নয়। আর এই বিশাল যুদ্ধযন্ত্র চালাতে সবসময় জাহাজে থাকে প্রায় 1500টার বেশি নৌসৈন্য সদস্য। একবার ভেবে দেখুন, এত বড় একটা সামরিক শক্তি যদি সমুদ্রের মাঝখানে ধ্বংস হয়ে যেত, তাহলে সেটা আমেরিকার জন্য কতটা বড় ধাক্কা হতো। অনেকে তো বলছেন, যদি ইরান সত্যি এই জাহাজটিকে আঘাত করতে সফল হতো, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সবচেয়ে বড় সাময়িক বিপর্যয় হতে পারত। আর এখানেই আসছে আসল উদ্বেগের বিষয়, কারণ এবার ইরান আক্রমণের চেষ্টা করছে মাত্র একটা ছোট্ট বোট দিয়ে, কিন্তু বাস্তবে তাদের কাছে আছে এমন 10 বা 100 নয়, হাজার হাজার মিসাইল বোট আর কামিকাজে বোট। অর্থাৎ ভবিষ্যতে আবারও এমন হামলার চেষ্টা হতে পারে। তবে এখানে অনেকের মাথায় একই প্রশ্ন আসতেই পারে, আমেরিকা তো পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার, তারা বছরে প্রায় $1 ট্রিলিয়ন শুধু সামরিক খাতে খরচ করে। ভাবুন তো, 4 বছরে আমেরিকার সৈন্যবাহিনীর পিছনে যে টাকা খরচ হয় সেটা প্রায় ভারতের পুরো GDP সমান। তাহলে কি আমেরিকা একেবারেই কোনো জবাব দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে, অন্তত তারা সেটাই দেখানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবে কি হচ্ছে সেটা একটু খেয়াল করলেই বোঝা যায়। স্ক্রিনে আপনি দেখতে পাবেন, প্রথমে যখন তাদের FA-18 সুপার হর্নেট
সামনে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তখন বলা হয়েছিল সেটি নাকি একটি অ্যাক্সিডেন্টাল ক্রাশ অর্থাৎ দুর্ঘটনা। তারপর যখন একটি F-15 ফাইটার জেট ধ্বংস হয়ে যায় তখন বলা হয় এটা নাকি ফ্রেন্ডলি ফায়ার, মানে নিজেরাই ভুল করে নিজেদের বিমান গুলি করে ফেলেছে। এতেই শেষ নয়, সেই দিনই আবার দুটি F-15 যুদ্ধবাহন ভূপতিত হয়। তখন আবার নতুন ব্যাখ্যা দেওয়া হয় কুয়েতের বিমান বাহিনী নাকি ভুলবশত আমেরিকার জেটগুলিকে টার্গেট করে ফেলেছে। আর আজ যে KC-135 রিফ্লুয়েটিং এয়ারক্রাফট ধ্বংস হয়েছে তার ক্ষেত্রেই একই গল্প। এখানে বলা হচ্ছে ইরান নাকি কিছুই করেনি, নাকি আমেরিকার দুটো বিমান নিজেদের মধ্যেই ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়েছে। কিন্তু এখানে শেষ নয়, এখন পর্যন্ত আমেরিকায় অন্তত 16টি MQ-9 রেফার ড্রোন ভূপাতিত হয়েছে। আর প্রতিবারই বলা হয়েছে এগুলি নাকি টেকনিক্যাল ম্যানুফ্যাকচার, মানে প্রযুক্তি সমস্যার কারণেই নিজেরাই ক্র্যাশ করেছে। এখন প্রশ্নটি খুবই স্বাভাবিক, একটি ঘটনা হলে দুর্ঘটনা বলা যায়, দুটি হলেও হয়তো মানা যায়, কিন্তু যখন একের পর এক এত ঘটনা ঘটছে তখন কি সবসময় শুধু দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো বড় কারণ লুকিয়ে আছে? এখন প্রশ্নটি হলো আমেরিকা বারবার কেন এই ধরনের ব্যাখ্যা দিচ্ছে? কেন প্রতিটি ঘটনাকেই তারা দুর্ঘটনা, ফ্রেন্ডলি ফায়ার বা টেকনিক্যাল সমস্যার ফল বলে দেখাতে চাইছে? অনেক বিশ্লেষকের মতে এর পিছনে একটি বড় কারণ থাকতে পারে আমেরিকার অস্ত্র নির্মাতা কোম্পানিগুলি। কারণ আমেরিকা মোটেই চায় না যে পৃথিবীর এই বার্তাগুলি পাক যে তাদের অত্যন্ত দামি আধুনিক অস্ত্রগুলি নাকি ইরানের তুলনামূলক সস্তা অস্ত্রের সামনে টিকতে পারছে না। যদি এখন ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাহলে তার সরাসরি প্রভাব পড়বে আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রির উপর। ভাবুন তো, বিশ্বের বিভিন্ন দেশ যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে আমেরিকার অস্ত্র কেনে, তারা যদি হঠাৎ সন্দেহ করতে শুরু করে যে এই অস্ত্রগুলি বাস্তবে অতটা কার্যকর নয়, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। আর সেটাই আমেরিকার বড় বড় অস্ত্র কোম্পানিগুলির জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই কারণেই অনেকের মতে আমেরিকা সরাসরি স্বীকার করতে চাইছে না যে তাদের কিছু সামরিক শক্তি সত্যিই শত্রুপক্ষের আক্রমণ হয়েছে, অর্থাৎ এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি হয়তো এখন শত্রুদের জবাব দেওয়ার চেয়ে নিজেদের অস্ত্র কোম্পানিগুলির ইমেজ বাঁচাতে বেশি ব্যস্ত। আর যদি পরিস্থিতি এই দিকে এগোতে থাকে তাহলে সামনে আরও বড় সমস্যা মুখে পড়তে পারে আমেরিকা। কিছু বিশ্লেষণ তো এমনও বলছেন যদি এই প্রবণতা একইভাবে চলতে থাকে তাহলে খুব বেশি অপেক্ষা করতে হবে না, হয়তো মাত্র এক সপ্তাহের মধ্যেই আমরা এমন এক পরিস্থিতি দেখতে পারি যেটি আমেরিকা নিজেই অনেক বড় কৌশলগত সমস্যার মধ্যে পড়ে যাবে এবং তখন এই পুরো সাংঘাতিক চিত্রটা একেবারে অন্যরকম হয়ে যেতে পারে।